হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? যখন কোনো দুটো দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন সেই দুই দেশের সেনাবাহিনী একে অপরকে হারিয়ে নিজেরা জেতার চেষ্টা করে। কিন্তু কেমন হবে যদি যুদ্ধ চলাকালীন দুটো শত্রু দেশের সেনাবাহিনীকে একসাথে একই ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়? সেই অবস্থায় তারা কি নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে মেরে ফেলার চেষ্টা করবে, নাকি নিজেদের শত্রুতা ভুলে গিয়ে সবাই মিলে একসাথে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করবে? এইরকমই একটা সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম ইনটু দ্য হোয়াইট। 2012 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.1। তো গল্পটা শুরু হয় 1940 সালের এপ্রিল মাসে, যখন পুরো পৃথিবী জুড়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এই সময় জার্মানি আর ব্রিটেন এই দুটো দেশ মিলেই নরওয়েকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছিল। আর এই বিষয়টা নিয়েই জার্মানি আর ব্রিটেনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এইরকম ভাবেই একদিন যুদ্ধ চলাকালীন একটা ব্রিটিশ প্লেন আর একটা জার্মান প্লেনের মধ্যে লড়াই চলছিল। যে লড়াইয়ের কারণে একটা জার্মান প্লেন ক্র্যাশ করে নরওয়ের পাহাড়ের মাঝখানে একদম ফাঁকা জায়গায় বরফের ওপরে এসে পড়ে। এই প্লেনটা ক্র্যাশ করার ফলে ভিতরে থাকা 4 জন জার্মান সৈনিকের মধ্যে থেকে একজন মারা যায়, যাদের মধ্যে থেকে এই লোকটার নাম ছিল লেফটেন্যান্ট স্কপিস, এই লোকটার নাম ছিল স্ট্রাঙ্ক, আর এই ছেলেটার নাম ছিল জোসেফ। এখন ওরা লক্ষ্য করে একটু আগে ওদের প্লেন ক্র্যাশের ফলে জোসেফের হাতে আঘাত লেগে সেখানে অনেকটা কেটে গেছিল। সেজন্য এখন স্ট্রাঙ্ক জোসেফের হাতের ক্ষতস্থানে ওষুধ লাগাতে শুরু করে। আর ততক্ষণে লেফটেন্যান্ট স্কপিস আশেপাশের চারিদিকে ঘোরাঘুরি করে এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ও একটা গর্তের মধ্যে পড়ে যায়। এই গর্তটাকে পশুদের শিকার করার জন্য তৈরি করা হয়েছিল। এখন স্ট্রাঙ্ক আর জোসেফ মিলে কোনো রকমের লেফটেন্যান্ট স্কপিসকে ওই গর্ত থেকে টেনে বাইরে বের করে। এরপর ওরা ঠিক করে নেয় ওরা এখান থেকে সরাসরি সমুদ্রের দিকে এগিয়ে যাবে, আর তারপর সেখান থেকে নিজেদের সেনাবাহিনীকে খুঁজে বের করে আবার যুদ্ধে অংশগ্রহণ করবে। এখন ওরা নিজেদের প্লেনের মধ্যে থেকে সমস্ত ওষুধ, খাবার আর প্রয়োজনীয় জিনিসগুলোকে বাইরে বের করে নেয়। আর তারপর ওই বরফের ওপর দিয়ে হাঁটার জন্য নিজেদের পায়ে ওই প্লেনের বেশ কিছু ভাঙা পার্টস বেঁধে নেয়। এরপর ওরা নিজেদের মারা যাওয়ার সঙ্গীকে সম্মান জানিয়ে নিজেদের প্লেনে আগুন ধরিয়ে ওখান থেকে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওখানে বিশাল জোরে বরফের ঝড় শুরু হয়ে যায়, যে কারণে ওরা সামনের কোনো কিছু দেখতে পাচ্ছিল না। ওরা কোনো রকমে কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করে একটু একটু করে সামনে এগোচ্ছিল। এইভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর সন্ধেবেলায় অন্ধকার হয়ে গেলে ওরা সবাই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বরফের নিচেই একটা গর্ত করে তার মধ্যেই থাকতে শুরু করে। এইভাবে সারা রাত কোনো রকমে ওই গর্তের মধ্যে কাটানোর পর পরের দিন সকালে উঠে ওরা সবাই আবার আস্তে আস্তে সামনে এগোতে শুরু করে। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই ওদের মধ্যে থেকে স্ট্রাঙ্ক নামে যে ছেলেটা নিজের সাথে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আর খাবার দাবার নিয়ে যাচ্ছিল, সে হঠাৎ করেই পা পিছলিয়ে পাহাড়ের নিচে একটা খাদের মধ্যে পড়ে যেতে শুরু করে। এখন ও কোনো রকমে বেশ কিছু পাথরের টুকরো ধরে নিজেকে আটকিয়ে রেখেছিল। কিন্তু সমস্যা হলো এই মুহূর্তে ওর কোমরের সাথে ওদের খাবার দাবার আর প্রয়োজনীয় জিনিসপত্রের সেই ব্যাগটা বাঁধা ছিল। আর এখন এই ভারী ব্যাগের কারণে ও কোনো রকমে ওপরে উঠতে পারছিল না, যে কারণে লেফটেন্যান্ট স্কপিস ওকে নিজের কোমরে বাঁধা ওই ব্যাগটাকে নিচে ফেলে দিতে বলে। আর কথা মতন ওই ব্যাগটা ফেলে দেওয়ার পর স্ট্রাঙ্ক বহু কষ্ট করে ওই খাদের মধ্যে থেকে ওপরে উঠে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত এখন ওরা নিজেদের কাছে থাকা সমস্ত খাবার আর প্রয়োজনীয় জিনিসগুলোকে হারিয়ে ফেলেছিল। তাই এখন এরা খুবই হতাশ হয়ে খালি হাতেই সামনের দিকে এগোতে শুরু করে। আর এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর ওরা কাঠের তৈরি একটা ছোট্ট ঘর দেখতে পায়, যেটা দেখে এরা সবাই প্রচন্ড আনন্দ পায়। এখন এই বিশাল ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ওরা অবশেষে একটা নিরাপদ জায়গা খুঁজে পেয়েছিল। এখন এরা তিনজন তাড়াতাড়ি করে ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে। দেখা যায় তখন ওই ঘরের ভিতরে কেউই ছিল না। ওই ঘরের মধ্যে বেশ কিছু বালিশ, বিছানা, খাবার দাবার আর আগুন জ্বালানোর জন্য একটা চিমনি ছিল, যার ফলে এখন বাইরে বরফের ঝড় না থামা অবধি এরা সবাই এই ঘরের মধ্যে বেশ ভালোভাবেই থাকতে পারবে। এখন স্ট্রাঙ্ক ওই ঘরটা গরম করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওরা বাইরে থেকে বেশ কিছু আওয়াজ শুনতে পায়। এখন বাইরে যাওয়ার পর ওরা দেখতে পায় দুজন লোক এই বরফের ঝড়ের হাত থেকে বাঁচার জন্য ওদের ঘরের দিকে এগিয়ে আসছে। ওদেরকে দেখে লেফটেন্যান্ট স্কপিস প্রশ্ন করে, তোমরা কারা আর তোমরা এখানে কি করছো? তখন ওদের মধ্যে থেকে একজন বলে, আমার নাম হলো ক্যাপ্টেন চার্লস, আর আমার সঙ্গে রয়েছে আমার সঙ্গী স্মিথ। আমরা দুজন হলাম ব্রিটিশ পাইলট। গতকাল একটা জার্মান প্লেনের সাথে যুদ্ধ করার সময় আমাদের প্লেনটা ক্র্যাশ করে এই পাহাড়ের ওপরে এসে পড়ে। তারপর থেকে আমরা চারিদিকে সাহায্য খোঁজার চেষ্টা করছি। এই কথা শুনে লেফটেন্যান্ট স্কপিস ওদের দুজনকে নিজেদের ঘরের মধ্যে চলে আসতে বলে। যদিও এরা দুজনেই একে অপরের শত্রু দেশের সৈনিক ছিল, কিন্তু তা সত্ত্বেও এই অবস্থায় লেফটেন্যান্ট স্কপিস ওদেরকে না মেরে ওদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এবার ঘরে ঢোকার পর ওই ব্রিটিশ সৈনিক দুজন লক্ষ্য করে এই পুরো ঘরের মধ্যে দুটো বিছানা আছে,
যার মধ্যে থেকে একটা বিছানা ভালো আর অন্য বিছানাটা একটু খারাপ। এখন ব্রিটিশ সৈনিক চার্লস আর স্মিথ ঠিক করে নেয় ওরা দুজন ওই ভালো বিছানায় থাকবে, কিন্তু জার্মান সৈনিকরা জানিয়ে দেয় যেহেতু ওরা আগে এই ঘরে এসেছে তাই ভালো বিছানায় ওরা থাকবে। যদিও ব্রিটিশ সৈনিকরা ওদের এই কথা মানতে চাইছিল না। তখন জার্মান সৈনিকরা নিজেদের পকেট থেকে বন্দুক বের করে ওদের দিকে তাক করে বলে, তাহলে এখন থেকে আমরা তোমাদেরকে বন্দি বানালাম আর তোমরা হলে আমাদের প্রিজনার অফ ওয়ার, তাই এখন তোমাদেরকে আমাদের সমস্ত আদেশ মেনে চলতে হবে। আসলে যুদ্ধ চলাকালীন যখন কোনো সৈনিক তার শত্রু দেশের সেনাবাহিনীর কাছে ধরা পড়ে বন্দী হয়ে যায় তখন সেই বন্দী সৈনিককে প্রিজনার অফ ওয়ার বলা হয়। এখন যেহেতু ব্রিটিশ সৈনিকদের কাছে কোনো বন্দুক বা অস্ত্র ছিল না তাই ওরা জার্মান সৈনিকদের সমস্ত কথায় রাজি হয়ে যায়। এরপর জার্মান সৈনিকরা ওদের দুজনের সমস্ত শরীর ভালো করে তল্লাশি চালিয়ে দেখতে শুরু করে। তখনই চার্লসের পকেট থেকে একটা লাইটার খুঁজে পাওয়া যায়, যে লাইটারটাকে লেফটেন্যান্ট স্কপিস নিজের কাছেই রেখে দেয়। যেটা দেখে চার্লস প্রচণ্ড রেগে গিয়ে বলে, এই লাইটারটা আমার বাবা আমার 15তম জন্মদিনে আমাকে উপহার দিয়েছিল। এই লাইটারটা আমার কাছে খুবই দামি, তাই তুমি এখনই এটাকে ফেরত দাও। কপিস বলে, আমি তোমাকে কথা দিচ্ছি এখান থেকে সুরক্ষিত জায়গায় ফিরে যাওয়ার পর আমি তোমার লাইটারটা তোমাকে ফিরিয়ে দেব। ওরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল সেই সুযোগে স্মিথ ওই জার্মান সৈনিকদের কাছ থেকে ওদের বন্দুকগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এই কাজে সে ব্যর্থ হয়। এটা দেখে স্কপিস ওই ঘরের মাঝ বরাবর একটা দাগ কেটে সবাইকে বলে, এই দাগটা হলো আমাদের আর তোমাদের মাঝখানের বর্ডার। এখন থেকে তোমরা যদি কখনো এই বর্ডারটা পার করতে যাও তাহলে তার জন্য আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখন কোনো উপায় না দেখে চার্লস আর স্মিথ ওদের এই শর্তেও রাজি হয়ে যায়। এদিকে বাইরে ততক্ষণে প্রচণ্ড জোরে বরফের ঝড় শুরু হয়ে গেছিল, যে কারণে ওখানকার পরিবেশও খুবই ঠান্ডা হয়ে গেছিল। কিন্তু এখন ওদের ঘরের মধ্যে আগুন জ্বালানোর জন্য কোনো কাঠ অবশিষ্ট ছিল না, যে কারণে ওরা ঘরের ভিতরে থাকা সমস্ত অপ্রয়োজনীয় কাঠের জিনিসগুলোকে এক জায়গায় করতে শুরু করে। এমনকি ওদের ঘরের বাইরে থাকা কাঠের বাথরুমটাকেও ওরা পুরোপুরি ভেঙে ফেলে। এদিকে দেখা যায় এখন জোসেফের হাতের সেই কেটে যাওয়া জায়গাটা আস্তে আস্তে পচে যেতে শুরু করেছে, যে কারণে আস্তে আস্তে ওর শরীরও খুবই দুর্বল হয়ে পড়ছিল। এখন লেফটেন্যান্ট স্কপিস ওর হাতের ওই ক্ষত জায়গাটায় ওষুধ লাগিয়ে সেখানে নতুন করে ব্যান্ডেজ করতে শুরু করে। এসব কিছু দেখে চার্লস ওদেরকে সাহায্য করার জন্য ওই লাইন ক্রস করে জোসেফের ক্ষতস্থানটা দেখার জন্য চলে আসে, কিন্তু এটা দেখে জার্মান সৈনিকরা ওকে ধাক্কা দিয়ে লাইনের ওই পারে পাঠিয়ে দিয়ে বলে, আমরা বলেছি না আমাদের অনুমতি ছাড়া তোমরা এই লাইনটা ক্রস করতে পারবে না। তখন চার্লস হাসতে হাসতে বলে, আমি তো তোমাদেরকে সাহায্যই করতে চেয়েছিলাম। এর কিছুক্ষণ পর খাবার রান্না করে সমস্ত সৈনিককে খেতে দেওয়া হয়, কিন্তু সমস্যা হলো ওই ঘরের মধ্যে একটাই টেবিল ছিল, তাই জার্মান সৈনিকরা ওই টেবিলে বসে খেতে শুরু করে আর ব্রিটিশ সৈনিকদেরকে মেঝেতে বসিয়ে খেতে দেওয়া হয়। যেটা দেখে চার্লস বলে, আমি এই অপমান সহ্য করব না। আমরা দুজন ব্রিটিশ সেনাবাহিনীর পাইলট, তাই আমরা দুজনও তোমাদের সাথে ওই একই টেবিলে বসে খেতে চাই। যেটা শুনে লেফটেন্যান্ট স্কপিস ওর এই কথায় রাজি হয়ে সেই টেবিলটাকে ওদের ঘরের মাঝখানে থাকা সেই দাগের ওপরে এনে রেখে দেন। এরপর ওরা সবাই নিজেদের নিজেদের দেশের ইউনিফর্ম পরে সবাই মিলে একসাথে খুবই সম্মানের সাথে খেতে শুরু করে। কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এদের কাছে করার মতন কোনো কাজ ছিল না, তাই এরা প্রত্যেকেই নিজেদের নিজেদের বিছানার উপরে চুপচাপ বসেছিল। যেটা দেখে লেফটেন্যান্ট স্কপিস বলে, যেহেতু বাইরে বরফের ঝড়ের কারণে আগামী বেশ কিছুদিন আমরা এই ঘরের থেকে বাইরে বেরোতে পারবো না, তাই আমার মনে হয় এখানে সময় কাটানোর জন্য আমাদের নিজেদের মধ্যে গল্প করা উচিত। যেটা শুনে বাকি সবাইও এই কথায় রাজি হয়ে যায়। এরপর ওরা সবাই নিজেদের নিজেদের প্রিয় বিষয় আর নিজেদের পরিবার নিয়ে আলোচনা করতে শুরু করে। আর এখান থেকেই ওরা জানতে পারে স্ট্রাঙ্ক নামের এই ছেলেটা খুবই ধনী পরিবারের সদস্য। ওদের একটা কারখানা আছে যেখানে 2000 জন কর্মচারী কাজ করে, কিন্তু তা সত্ত্বেও ও নিজের দেশের সেবা করার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। অন্যদিকে জোসেফের নিজস্ব কোনো পরিবার ছিল না, ও পুরোপুরি একাই ছিল। এইভাবে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেলে জোসেফের হাতের ওই ক্ষত জায়গাটায় আবার প্রচুর যন্ত্রণা করতে শুরু করে। যেটা দেখে চার্লস বলে, তোমাদের কাছে থাকা ওই কম্পাসের মধ্যে বেশ অনেকটা অ্যালকোহল আছে, তোমরা যদি ওই অ্যালকোহল দিয়ে জোসেফের হাতের ক্ষতস্থানটা পরিষ্কার করে দাও তাহলে ওর ইনফেকশন অনেকটা ঠিক হয়ে যাবে। যেটা শুনে স্কপিস সাথে সাথেই নিজের কম্পাসটা ভেঙে ফেলে তার ভিতরে থাকা অ্যালকোহলের সাহায্যে জোসেফের হাতের ক্ষতস্থানটা পরিষ্কার করে দেয়। কিন্তু এখন সমস্যা হলো এই কম্পাসটা ভেঙে ফেলার পর ওদের কাছে দিক নির্ণয় করার আর কোনো উপায় ছিল না, তাই এখন ওরা একটা পাতলা কাঠের টুকরোর ওপরে একটা চুম্বক রেখে সেটাকে জলের ওপরে ভাসিয়ে দেয়, আর সেই চুম্বকের সাহায্যেই ওরা দিক নির্ণয় করে নেয়। এইভাবে কোনো রকমে সেই রাতটা ওই ঘরের মধ্যে কাটানোর পর পরের দিন সকালে উঠেই জার্মান সৈনিকরা এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাইরে তখন প্রচণ্ড জোরে বরফের ঝড় হচ্ছিল। যেটা দেখে চার্লস বলে,
আমার মনে হয় এইরকম খারাপ আবহাওয়ার মধ্যে আমাদের বাইরে বেরোনোটা উচিত হবে না। যেটা শুনে স্কপিস বলে, আমাদের সমস্ত খাবার শেষ হয়ে গেছে, এমনকি এই ঘরের মধ্যে আগুন জ্বালানোর জন্য সমস্ত কাঠও শেষ হয়ে গেছে। এই অবস্থায় এই ঘরের মধ্যে আমাদের পক্ষে বেশি দিন বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। তাই আমাদের এখনই এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া উচিত। এই কথা বলেই এরা সবাই ওই ঘর থেকে বাইরে বেরিয়ে একটা সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে এগোতে শুরু করে। কিন্তু সেই সময় বাইরে চলতে থাকা অতিরিক্ত ঠান্ডা ঝোড়ো হাওয়ার কারণে ওদের সামনে এগোতে খুবই অসুবিধা হচ্ছিল। এমনকি এই বরফের ঝড়ের কারণে ওরা কোনো কিছু ঠিকভাবে দেখতে পাচ্ছিল না। এইভাবে কিছুদূর এগোনোর পর জোসেফ খুবই অসুস্থ হয়ে বরফের ওপরে পড়ে যায়, আর ওকে সাহায্য করতে গিয়ে ও আর স্ট্রাঙ্ক বাকি সবার থেকে অনেকটা পিছিয়ে পড়ে। এদিকে স্কপিস, চার্লস আর স্মিথ ওদের দুজনকে পিছনে ফেলে অনেকটা সামনে এগিয়ে যায়। আর বেশ কিছুক্ষণ পর ওরা সবাই যখন পিছন দিকে তাকায়, তখন ওরা লক্ষ্য করে জোসেফ আর স্ট্রাঙ্ক ওদের সাথে নেই। এখন ওরা আশেপাশে চারিদিকে জোরে জোরে চিৎকার করে ওদের দুজনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু বরফের ঝড়ের কারণে ওরা আশেপাশের কোনো কিছুই দেখতে বা শুনতে পাচ্ছিল না। যে কারণে এখন ওরা তিনজন বাধ্য হয়ে আবার নিজেদের সেই ঘরে ফিরে আসে। দেখা যায় জোসেফ আর স্ট্রাঙ্ক আগে থেকেই ওই ঘরের মধ্যে বসে ওদের জন্য অপেক্ষা করছিল। এখন এরা সবাই ঠিক করে নেয় যতক্ষণ না অবধি বাইরের পরিবেশ ঠিক হচ্ছে ততক্ষণ অবধি ওরা এই ঘরের মধ্যেই থাকবে। কিন্তু এখন ওদের কাছে থাকা সমস্ত খাবার শেষ হয়ে গেছিল, তাই এখন ওরা বাধ্য হয়ে বাইরে বরফের নিচে থেকে ঘাস তুলে এনে সেগুলোকে জলে সিদ্ধ করে খেতে শুরু করে। খেতে বসার পর স্মিথ জোসেফের সাথে মজা করতে শুরু করে। আসলে স্মিথ আর জোসেফ একই বয়সী ছিল, তাই স্মিথ সুযোগ পেলেই জোসেফের পিছনে লেগে ওর সাথে মজা করত। আর এখন সেই মজা করতে গিয়েই ওদের দুজনের মধ্যে একটু ঝামেলা বেঁধে যায়। কিন্তু সেইবারের মতন লেফটেন্যান্ট স্কপিস আর বাকি সবাই ওদের এই ঝামেলাটা থামিয়ে দেয়। এর কিছুক্ষণ পর স্মিথ যখন টয়লেট করার জন্য বাইরে যায়, তখন ও লক্ষ্য করে ওদের ঘরের পাশ দিয়েই বেশ অনেকগুলো হরিণ যাচ্ছে। এখন ওর মনে হতে লাগে ওরা যদি এর মধ্যে থেকে একটা হরিণেরও শিকার করতে পারে, তাহলে আগামী বেশ কিছুদিনের জন্য ওদের খাওয়া দাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। সেজন্য এখন ও তাড়াতাড়ি করে বাকি সবাইকে বাইরে আসতে বলে। কিন্তু ওরা বাইরে আসার আগেই ওই হরিণগুলো ওখান থেকে চলে গেছিল। এবার টয়লেট করে ঘরে ফেরার পর স্মিথ জোসেফকে ওর বইটা ফিরিয়ে দেয়। এই বইটা জোসেফের খুবই প্রিয় ছিল, কারণ এই বইতে হিটলারের সিগনেচার ছিল। সেজন্য ও এই বইটাকে সবসময় নিজের কাছেই গুছিয়ে রেখে দিত। কিন্তু স্মিথ এখন ওর এই বইটাকে চুরি করে সেটার বেশ কিছু পৃষ্ঠা ছিঁড়ে সেগুলোকে টয়লেট পেপারের মতন ব্যবহার করেছিল, যেটা দেখে স্মিথ প্রচণ্ড রেগে গিয়ে জোসেফকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু তখনই স্কপিস আর স্ট্রাঙ্ক ওকে আটকে দিয়ে এই কাজটা করতে বারণ করে। এই ঘটনায় জোসেফ একটু রেগে গিয়ে আর হতাশ হয়ে নিজের বন্দুকটা মেঝেতে ফেলে দেয়। কিন্তু এই সুযোগে স্মিথ বাকি সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওই বন্দুকটাকে মাটি থেকে তুলে নেয়। আর তারপর সেই বন্দুকটা জোসেফের মাথায় ঠেকিয়ে স্কপিস আর স্ট্রাঙ্ককেও নিজেদের বন্দুকগুলো মাটিতে ফেলে দিতে বলে। আর এখন বাধ্য হয়ে ওরা দুজনও ঠিক তেমনটাই করে, যার ফলে এখন মুহূর্তের মধ্যেই পুরো ঘটনা উল্টে গিয়ে ব্রিটিশ সৈনিকদের কাছে সমস্ত ক্ষমতা চলে আসে। এখন জার্মান সৈনিকদের কাছ থেকে সমস্ত বন্দুক কেড়ে নেওয়ার পর চার্লস আর স্মিথ ওদের সবাইকে বন্দি বানিয়ে নেয়। এবার চার্লস আর স্মিথ জানায়, এখন থেকে আমরা দুজন ভালো বিছানায় ঘুমাবো, আর তোমাদের তিনজনকে খারাপ বিছানায় শুতে হবে। তখন স্কপিস রিকোয়েস্ট করে, যেহেতু জোসেফের হাতের অবস্থা খুবই খারাপ, তাই আমাদেরকে ওই ভালো বিছানায় থাকতে দাও। কিন্তু চার্লস ওদের কোনো কথাই শুনতে চাইছিল না। এখন যেহেতু এদের কাছে সমস্ত খাবার শেষ হয়ে গেছিল, তাই সেই রাতটা ওরা সবাই কোনো কিছু না খেয়ে খুবই কষ্ট করে কাটিয়ে দেয়। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর স্মিথ একটা হরিণ শিকার করার জন্য স্ট্রাঙ্কের সাথে নিয়ে ঘরের বাইরে চলে যায়। আর সেখানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ওরা একটু দূরে একটা খরগোশ দেখতে পায়। এখন স্ট্রাঙ্ক বলে, আমরা দুজন দুদিক দিয়ে আস্তে আস্তে করে গিয়ে ওই খরগোশটাকে ঘিরে ধরব। কিন্তু স্ট্রাঙ্কের এই কথাটা শেষ করার সাথে সাথেই স্মিথ অনেকটা দূরের থেকেই ওই খরগোশটাকে গুলি করে মেরে ফেলে। এখানে স্মিথের এত ভালো নিশানা দেখে স্ট্রাঙ্ক ওর খুবই প্রশংসা করে। আর এইভাবে আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঘরের মধ্যে আগুন জ্বালানোর জন্য এদের কাছে সমস্ত কাঠ শেষ হয়ে এসেছিল, আর এতক্ষণে ওরা ঘরের মধ্যে থাকা সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকেও পুড়িয়ে ফেলেছে। এখন চার্লস লক্ষ্য করে ওদের মেঝে থেকে ছাদ অবধি একটা লম্বা খুঁটি লাগানো আছে। এখন ও স্কপিসকে বলে ওই খুঁটিটাকে ভেঙে ফেলতে। স্কপিস বলে এই খুঁটিটা এই ঘরের ছাদকে সাপোর্ট দিয়ে রেখেছে, তাই এই খুঁটিটা ভেঙে ফেললে এই ঘরের ছাদও ভেঙে পড়বে। কিন্তু চার্লস ওর কোনো কথা না শুনেই ওকে ওই খুঁটিটা ভেঙে ফেলতে বলে। আর দেখা যায় স্কপিসের কথা মতন সত্যি সত্যি ওই খুঁটিটা ভাঙার সাথে সাথেই ওদের ছাদও ভেঙে পড়তে শুরু করেছে, যেটা দেখে চার্লি আর স্কপিস একটা টেবিলের ওপরে উঠে নিজেদের হাত দিয়েই ওই ছাদটাকে ধরে রাখে।
বেশ কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার পর স্কপিস হঠাৎ করেই খুবই ইমোশনাল হয়ে যায়। ও বলে, আমি খুবই খারাপ একজন পাইলট। এর আগেও আমি একবার প্লেন ক্র্যাশ করেছি, যার জন্য আমাকে জেলে পাঠানো হয়েছিল। কিন্তু তার কিছুদিনের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যে কারণে আমাকে জেল থেকে বের করে আবার যুদ্ধে অংশগ্রহণ করতে বলা হয়। কিন্তু এখন আমি আবারও প্লেন ক্র্যাশ করে ফেলেছি। আমার জন্যই আমাদের প্লেনের মধ্যে একজন সঙ্গী মারা গেছে। এমনকি আজ আমার জন্যই জোসেফের হাতে আঘাত লেগে ও এতটা কষ্ট পাচ্ছে। আর এই সমস্ত কথা বলেই ও খুবই মন খারাপ করে কাঁদতে শুরু করে। এদিকে এসব কিছুর মধ্যে স্মিথ আর স্ট্রাঙ্কও শিকার করে ঘরে ফিরে আসে। সেখানে চার্লস আর স্কপিসকে এই অবস্থায় দেখে ওরা তাড়াতাড়ি করে আবার সেই কাঠের টুকরোটাকে ছাদের সঙ্গে লাগিয়ে দেয়। এই ঘটনার পর ওরা সবাই ঠিক করে নেয় ওরা যতদিন এখানে থাকবে ততদিনের জন্য ওরা নিজেদের শত্রুতা ভুলে গিয়ে বন্ধু হয়ে থাকবে। আর সেজন্যই এখন ওরা নিজেদের কাছে থাকা বন্দুকগুলোকে ঘরের বাইরে রেখে দেয়। এরপর ওরা সেই শিকার করে আনা খরগোশটাকে রান্না করে খুবই মজা করে খেতে শুরু করে। কিন্তু এতক্ষণে জোসেফের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ওর হাতের সেই ক্ষত জায়গাটায় ইনফেকশন হয়ে যাওয়ার কারণে এখন ও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। দেখা যায় এখন ওর হাতের ঘা পচে গিয়ে সেখান থেকে খুবই বাজে দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। ওটা দেখার পর চার্লস জানায় জোসেফের হাতের ওই ক্ষত জায়গায় এখন গ্যাংগ্রিন হয়ে গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওর চিকিৎসা করাতে হবে। কিন্তু এই মুহূর্তে ওদের পক্ষে কোনো হসপিটালেও যাওয়া সম্ভব ছিল না। তাই ওরা ঠিক করে নেয় ওরা জোসেফের হাতটাকেই কেটে বাদ দিয়ে দেবে, না হলে ওর হাতের থেকে ওই ইনফেকশনটা ওর পুরো শরীরে ছড়িয়ে পড়বে, আর তখন ওকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। এখন ওরা ঠিক করে নেয় ওরা ফুটন্ত গরম জলের সাহায্যে নিজেদের কুড়ুলটাকে ধুয়ে পরিষ্কার করে সেটার সাহায্যেই জোসেফের হাতটাকে কেটে বাদ দিয়ে দেবে। কিন্তু এখন গরম জল করার জন্য ওদের বেশ কিছুটা শুকনো কাঠের প্রয়োজন। তাই ওরা ঘরের মেঝের থেকে বেশ কিছুটা কাঠ তুলে সেগুলোকে পোড়াতে শুরু করে। আর এইভাবেই ওরা ওই ঘরের মেঝেতে থাকা কাঠের নিচের থেকে একটা বাক্স খুঁজে পায়, যে বাক্সের মধ্যে অনেকগুলো মদের বোতল আর অনেকটা শুকনো মাংস রাখা ছিল, যেটা দেখে এরা সবাই প্রচণ্ড খুশি হয়। এখন ওরা জোসেফকে বেশ অনেকটা মদ খাইয়ে বেহুশ করে দেয়। আর তারপরেই ওরা কুড়ুল দিয়ে ওর হাত কাটার চেষ্টা করে। কিন্তু তখনই হঠাৎ করে জোসেফের জ্ঞান ফিরে আসে। আর ওই অবস্থায় স্কপিসকে কুড়ুল হাতে দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে নড়াচড়া করতে শুরু করে, যেটা দেখে স্মিথ ওকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর স্কপিস সেই কুড়ুলের সাহায্যে ওর ইনফেক্টেড হাতটা কেটে ওর শরীর থেকে বাদ দিয়ে দেয়। এবার স্মিথ ওর কাটা হাতটাকে ওই ঘরের থেকে বাইরে বের করে দেয়। এরপর ওরা সবাই পেট ভরে খাওয়া দাওয়া করে একসাথে বসে ড্রিঙ্ক করতে শুরু করে। এখন আস্তে আস্তে এদের প্রত্যেকের মধ্যেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। এখন ওরা নিজেদের মধ্যে অনেক গল্প করে আর তারপর নাচ গান করে খুব ভালো করে সময় কাটায়। অন্যদিকে দেখা যায় নরওয়ের সেনাবাহিনীরা জানতে পেরেছে ওদের দেশের পাহাড়ের ওপরে একটা জার্মান আর একটা ব্রিটিশ প্লেন ক্র্যাশ করে পড়েছে। তাই এখন ওরা সেই প্লেন আর তার সেনাবাহিনীদেরকে খুঁজতে শুরু করে। এর পরের দিন সকালে যখন জোসেফের জ্ঞান ফেরে তখন ও নিজের শরীর থেকে নিজের কাটা হাত দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখন যেন ও কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন স্কপিস ওকে সমস্ত ঘটনা বুঝিয়ে জানায় এই কাজটা না করলে আজকে হয়তো ও মারা যেত, আর ওর জীবন বাঁচানোর জন্যই বাধ্য হয়ে ওদেরকে এই কাজটা করতে হয়েছে। এখন এসব কিছু শুনে জোসেফ প্রচণ্ড দুঃখে কষ্টে কাঁদতে শুরু করে। এরপর এরা সবাই ঘরের বাইরে বেরিয়ে দেখে এখন ঝড় থেমে গিয়ে আশেপাশের পরিবেশ পুরোপুরি শান্ত হয়ে গেছিল। তাই এখন এরা এই জায়গা থেকে বেরিয়ে আবার জনবসতির দিকে এগোতে পারবে। এখন স্মিথ আর স্ট্রাঙ্ক ঠিক করে নেয় ওরা দুজন এই জায়গা থেকে একটু আগে গিয়ে এখান থেকে বাইরে বেরোনোর সঠিক রাস্তাটা খুঁজে বের করবে। আর ততক্ষণে স্কপিস আর চার্লস মিলে জোসেফের জন্য একটা স্লেজ তৈরি করবে, কারণ যেহেতু ও অসুস্থ ছিল তাই ওর পক্ষে বেশি পথ হাঁটা কোনোভাবেই সম্ভব ছিল না। এখন কথা মতন স্মিথ আর স্ট্রাঙ্ক সামনের দিকে বেশ অনেকটা এগিয়ে গিয়ে একটা উঁচু পাহাড়ের ওপরে উঠে পড়ে। আর সেখান থেকেই ওরা নিজেদের বেস ক্যাম্পে ফিরে যাওয়ার একটা সহজ রাস্তা খুঁজে বের করে। এখন স্মিথ বলে, আমরা সবাই ওই রাস্তা দিয়ে সামনে এগোবো, আর ওখানে যদি আমরা কোনো ব্রিটিশ ক্যাম্প দেখতে পাই তাহলে তোমরা সবাই একটু আগে থেকেই অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাবে। আর যদি ওখানে জার্মান সৈনিকদের ক্যাম্প থাকে তাহলে আমি আর চার্লস ওখান থেকে পালিয়ে আসব। এই কথা বলেই ওরা দুজন নিজেদের ঘরের দিকে ফিরতে শুরু করে। এদিকে দেখা যায় নরওয়ের সেনাবাহিনীরা এদেরকে খুঁজতে খুঁজতে ওই পাহাড়ে চলে এসেছে। এখন ওরা দূর থেকেই স্মিথ আর স্ট্রাঙ্ককে দেখতে পায়, যেটা দেখে এদের মধ্যে থেকে একজন স্নাইপার দূর থেকেই স্ট্রাঙ্ককে গুলি করে মেরে ফেলে। কিন্তু ওরা স্মিথকে না মেরে ওকে গ্রেফতার করে নেয়, কারণ স্মিথ একজন ব্রিটিশ সৈনিক ছিল আর এই যুদ্ধে নরওয়ে আর ব্রিটিশ সৈনিক একসাথে মিলে কাজ করছিল। এখন নিজের চোখের সামনে স্ট্রাঙ্ককে মারা যেতে দেখে স্মিথ প্রচণ্ড কষ্ট পায়। এরপর নরওয়ের সৈনিকরা স্মিথের সাহায্যে স্কপিস, জোসেফ আর চার্লির কাছে চলে আসে।
এখন এদের সবাইকে ধরে নরওয়ের সেনাবাহিনীর বেস ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে নরওয়ের সৈনিকরা চার্লস আর স্মিথকে প্রশ্ন করে, তোমরা এতদিন ধরে জার্মান সৈনিকদের সাথে একসাথে একই ঘরের মধ্যে কি করছিলে? আমরা যদি কোনোভাবে জানতে পারি তোমরা সবাই একসাথে বন্ধুত্ব করেছ, তাহলে আমরা এই খবরটা তোমাদের দেশের সেনাবাহিনীকে জানিয়ে দেব। তারপর এই কাজের জন্য তোমাদেরকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে। তখন চার্লস বলে, ওই ভয়ঙ্কর বরফের ঝড়ের মধ্যে আমরা সবাই ওখানে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছিলাম। এছাড়া আমরা জার্মানদের সঙ্গে কোনো রকম বন্ধুত্ব করিনি। এরা সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই ওখানে লেফটেন্যান্ট স্কপিস এসে চার্লসকে ওর সেই লাইটারটা ফিরিয়ে দেয়। এটা সেই লাইটার ছিল যেটাকে স্কপিস প্রথম দিনই চার্লসের কাছ থেকে নিয়ে নিয়েছিল। এরপর স্কপিস আর জোসেফকে একটা নৌকায় করে ওখান থেকে অন্য একটা বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এখন ওরা দুজন সত্যি সত্যি নরওয়ের সেনাবাহিনীর ওয়ার প্রিজনার হয়ে গেছিল। এদিকে চার্লস আর স্মিথের সমস্ত কাজের একটা রিপোর্ট বানিয়ে ওদেরকে ছেড়ে দেওয়া হয়। বাইরে আসার পর ওরা দূরে নৌকার মধ্যে জোসেফ আর স্কপিসকে দেখতে পায়। এখন একে অপরের দিকে তাকিয়ে ওরা চারজন হালকা হালকা হাসতে শুরু করে। এরপর সবশেষে আমাদেরকে জানানো হয় স্কপিস আর জোসেফকে ওয়ার প্রিজনার হিসাবে আগামী 7 বছরের জন্য কানাডার একটা জেলে আটকে রাখা হয়। এই ঘটনার কিছুদিন পর চার্লস আর স্মিথ আবার যুদ্ধে ফিরে যায়, আর তখন আবারও ওদের প্লেন ক্র্যাশ করে, যে ঘটনায় স্মিথ মারা যায়। আর যুদ্ধ চলাকালীন চার্লসকে প্রিজনার অফ ওয়ার হিসাবে জার্মানির একটা জেলে আটকে রাখা হয়। এই ঘটনার বহু বছর পর 1977 সালে একদিন চার্লস হঠাৎ করেই স্কপিসকে কল করে লন্ডনে নিজের বাড়িতে আসতে বলে, আর স্কপিসও ওর কথায় রাজি হয়ে যায়। আর এইভাবেই নিজেদের জীবনের শেষ অবধি চার্লস আর স্কপিসের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।